ক্লাস 12 সামনে সেমিস্টার 3 এমসিকিউ কোশ্চেন হবে, কিভাবে হবে, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। আবার পরের বছর WBJEU আছে, স্যার কোত্থেকে করব, কিভাবে করব, রয়েছে তো জয় স্যার, চিন্তা কিসের। আজকে এরকমই এই যে সামনে এক্সামটা হতে চলেছে তার এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন কীরকম হবে, কি ধরনের কোয়েশ্চেন হবে, কি টাইপের হতে পারে, সেগুলো তোমরা করতে পারছো কি পারছো না সেটা অবশ্যই এই ভিডিওতে দেখে নে। কি বোঝাতে পারলাম? তার মানে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা কম্প্যাক্ট ভিডিও। এবার এখানে আমাদের আর একটা জিনিস বলবার আছে ভিডিও শুরু করবার আগে, যারা তোরা ক্লাস 11 বা 12-এ পড়ছিস তাদের জন্য, বা যারা WBJEE দিবি তাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে চলে এসেছি। সেই ব্যাচটা হচ্ছে নিউটন ব্যাচ, যেটা WBJEE-র জন্য, কিন্তু যারা 11-12-এ পড়ছিস তাদেরও কিন্তু কাজে লাগবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, যদি এই ব্যাচটায় চলে যাই, এই ব্যাচটা কিন্তু 1 বছর নয় 2 বছরের ভ্যালিডিটি রয়েছে। এবং তোরা যদি একটা কোড ইউজ করিস, ঠিক আছে, ফোন থেকে যদি তোরা একটা কোড ইউজ করিস, তাহলে কোড ইউজ করলে তোদের এই ব্যাচটা, আমি কোডটাও বলে দিচ্ছি, এই যে এই ব্যাচটা, কেমন, এই কোডটা ইউজ করলে, কি কোড, ক্যাপিটালে Y982, এই কোডটা ইউজ করলে তোদের এই ব্যাচের দাম ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবি। এবার স্যার তাও বুঝতে পারছি না কিভাবে নেব, তাহলে তোরা একটা কাজ কর, তোদের দেখ দাদার একটা নাম্বার আছে, মানে আমার 9681262518, এই নাম্বারে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর কোন ব্যাচ নিতে চাইছিস, আমাদের ব্যাচের নাম কি, নিউটন ব্যাচ, ঠিক আছে, এই নিউটন লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে, আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেব। আশা করি বোঝাতে পারলাম। কেন নিবি ব্যাচ? তার কারণ হচ্ছে আমরা 100% চেষ্টা করব আমাদের 100% দিয়ে যাতে সাকসেস তোদের আসেই। আর কেমনভাবে পড়ানো হবে সেটা তো ইউটিউবে দেওয়াই হচ্ছে। ইনফ্যাক্ট এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবি কেমনভাবে পড়ানো হবে, তোদের প্রতিটা ক্লাস কেমনভাবে করানো হবে। যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি জয় স্যার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 ANM, GNM, SMF, WB থেকে জেন পাস, নিট সব কিছুই জন্য আমি ফিজিক্স ক্লাস তোদের করিয়ে থাকবো বা করিয়ে থাকি, ঠিক আছে। আমাদের যে চ্যানেলটা আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ যে কোনো ভিডিওর ইনফরমেশন হোক বা আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস বা যে কোনো এক্সামের যে আপডেট সেটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। আমাদের চ্যানেলে কেমনভাবে পড়ানো হচ্ছে বা পেড ব্যাচে কেমন পড়ানো হয়, তোরা যেহেতু WBJEE বা 11-12-এ পড়ছিস, তাহলে সেই রিলেটেড কোন ভিডিও দেখলে তোরা বুঝতে পারবি, আমাদের শর্ট সেকশানে চলে যা, শর্ট সেকশানে দেখবি জেন পাসের যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তারা সেই ভিডিওতে কি কি বলেছে শুনে নে, তাহলেই বুঝে যাবি। আর ANM, GNM এর সাকসেস তো আমাদের প্রচুর প্রচুর প্রচুর। চল তাহলে এটা তো বলেই দিলাম, এটা তোদের দাদার নাম্বার, অবশ্যই কন্ট্যাক্ট করে নে। আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের ফার্স্ট কোয়েশ্চেন। অসাধারণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। কি বলছে, দুটি সমান ব্যাসার্ধের ছোট পরিবাহী গোলক আছে। বেশ ভালো কথা, দুটো সমান ব্যাসার্ধের পরিবাহী গোলক আছে, তাই তো। তাহলে এই একটা আর এই একটা, ভালো কথা। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যাদের চার্জ +15 মাইক্রোকুলম, +15 মাইক্রোকুলম, আর এটা কত আছে -9 মাইক্রোকুলম, ভালো কথা। একটা দূরত্ব আছে এদের মধ্যে, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা আমাদের কি বলে দেওয়া আছে, সেই দূরত্বটা আমাদের যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে r, কেমন, r দূরত্বে আছে তারা, বেশ ভালো কথা, r দূরত্বে রয়েছে, কেমন, এটা এই দুটো কি দূরত্বে রয়েছে, r দূরত্বে রয়েছে, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। তাহলে তারা একটি বল F1 অনুভব করে, এরা নিজেদের মধ্যে তাহলে একটা বল অনুভব করছে, যে বলটা কি, যে বলটা হচ্ছে F1, কেমন, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে যে বলটা হবে সেটা কিরকম হবে, আকর্ষণধর্মী, ঠিক বললাম তো, সেটা কিরকম হবে, আকর্ষণধর্মী, কেমন, তাই তো। তাহলে এদের মধ্যে যে বলটা হবে সেই বলটা কত হবে, তাহলে এটাকে আমি ধরে নিই F1, তাহলে F1 ইকুয়াল টু কত লিখব, K ইন্টু 15 ইন্টু 9 ডিভাইডেড বাই R স্কোয়ার, রাইট, ক্লিয়ার। এবার কি বলা হয়েছে,
স্থাপন করা হয়েছে এবং তারা একটি বল F1 অনুভব করছে। এটা আমি পড়লাম, দিয়ে আমি এখানে লিখেও ফেলেছি, F1 অনুভব করছে। বেশ, যদি তাদের একে অপরের সাথে সংস্পর্শে আনা হয় এবং পরে আবার একই আর দূরত্বে আলাদা করা হয়, মাথায় রাখবি যদি দুটো আইডেন্টিক্যাল স্ফিয়ার হয়, আইডেন্টিক্যাল স্ফিয়ার মানে দেখ প্রথমের লাইনেই বলা আছে দুটি সমান ব্যাসার্ধের ছোট পরিবাহী গোলক, তাদেরকে যদি একবার কাছে এনে আবার দূরে সরানো হয়, তো এই কাছাকাছি আনার জন্য এরা কি করে, নিজেদের মধ্যে চার্জটাকে ডিস্ট্রিবিউট করে নেবে। তার মানে যে ঘটনাটা ঘটবে সেটা কিরকম ঘটবে, সেটা হচ্ছে যে ওদের যে চার্জটা, কেমন কি বললাম, ওদের যে চার্জটা সেটা ওরা কি করবে, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে। তাহলে এবার দেখ এই যে ডিস্ট্রিবিউট করবে এটা আমরা কি করে বার করব, এটা বার করার সহজ উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, এই যে দুটো চার্জ আছে এদের দুটোকে যোগ করে বিয়োগ করে দিলে যে আনসারটা পাবো সেটাই। তাহলে কত হয়ে যাচ্ছে, 15 প্লাস প্লাসে মাইনাসে -9 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 6 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, তার মানে দুজন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দিয়ে কত কত করে পাবে, দুজনাই 3 কুলম করে পাবে। এবং এই 3 কুলম করে পাওয়ার জন্য তারা আর একটা যে নতুন বল অনুভব করবে সেটা হচ্ছে F2। তার মানে F2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F2 ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি K ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাই তো, দেখ ভালো করে বুঝে নে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এবার আমাদের কি বলেছে, F1 আর F2 এর অনুপাত বার করতে বলেছে, রেশিও বার করতে বলেছে। বেশ, বার করে দিই, অসুবিধা তো কিছু নেই। F1 আর F2 আমাদের রেশিও বার করতে হবে, রাইট। তাহলে F1 আর F2 রেশিও, F1 আর F2 রেশিও, তাই তো, তার মানে F1 রেশিও F2 কি করব আমরা, যেটা করব সেটা হচ্ছে এরকম যে কি কত আছে এখানে দেখে নি, 15 গুণ 9, 15 গুণ 9, তাই তো, এটাকে কি করব 3 গুণ 3, তাই তো, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 135, কেমন, রেশিও 9। ঠিক আছে, 9 দিয়ে এটাকে কর, তাহলে কত পাবি 15 রেশিও 1, এটা পেয়ে যাবি। ঠিক আছে, এটা পেয়ে যাবি, ক্লিয়ার, এটা পেয়ে যাব আমরা, ঠিক 15 রেশিও 1, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, তোরা দেখ এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তাহলে এদের মধ্যে কিরকম বল অনুভব হবে, আকর্ষণ। আর এরা দ্বিতীয় F2 এর ক্ষেত্রে কি আছে, F2 এর ক্ষেত্রে কি আছে, সেম চার্জ, তাহলে এরা কিরকম বল অনুভব করবে, বিকর্ষণ, তাই তো, বিকর্ষণ ধর্মী হবে। তার মানে একটা বিকর্ষণ একটা আকর্ষণ, তাই তো, তার মানে প্লাসে মাইনাসে আমরা কি করব, মাইনাস, আর ওখানে কি আছে, ওখানে দুটোই বিকর্ষণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, তার মানে এইটার আগে একটা মাইনাস লেগে যাবে, তার মানে আনসারটা হয়ে যাবে -15 রেশিও 1। কি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে, -15 রেশিও 1। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট কিন্তু করতেই হবে কমেন্ট সেকশানে, কেমন। আর এরকম ভিডিও কি আরও চাই, তাহলে সেটাও আমায় কমেন্ট সেকশনে জানাতে হবে, আরও এরকম ভিডিও চাই। ঠিক আছে, চল পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, আমরা দেখি কোয়েশ্চেনটা। ওয়াও গ্রেট কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। চল কোয়েশ্চেনটা চটাস করে তোরা আগে পড়ে নে, বুঝে নে, দিয়ে তারপর আমি বোঝানো শুরু করব। হয়েছে, পড়া হয়েছে। দুটি বিন্দু আধানকে বাতাসে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব আরে স্থাপন করলে তারা একে অপরের উপর একটি বল F প্রয়োগ করে। এখন একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক K যুক্ত নির্দিষ্ট মাধ্যমের মধ্যে এই আধান দুটি যেন একই বল F প্রয়োগ করে, তাহলে তাদের মধ্যে দূরত্ব R ড্যাশ কত হবে, এটা আমাদের জানতে চেয়েছে। বেশ, এটা তো বলবো, তার আগে আরও কিছু কনসেপ্ট বলি। কি কনসেপ্ট, মনে কর কি রয়েছে, দুটো চার্জ রয়েছে, কেমন, দুটো চার্জ রয়েছে, ক্লিয়ার, দুটো চার্জ রয়েছে, এই একটা আর এই একটা, কেমন, ভালো কথা, দুটো চার্জ রয়েছে, কি একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, আর এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা কি, সেটা কত দূরত্বে রয়েছে,
সেটা কত দূরত্বে রয়েছে, দেখ সেটার যে দূরত্বটা সেটা রয়েছে মনে কর আর, ঠিক আছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী, ঠিক আছে, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি F ইজুকাল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কেমন, এখানে আমি F1 দিয়ে দিই, কেন দিচ্ছি বোঝাচ্ছি আমি। তাহলে এখান থেকে আমি আবার এই কে ইকুয়াল টু লিখতে পারি 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে ইপসাইলন নট মানে কি বোঝাচ্ছে, এই ইপসাইলন নট মানে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে শূন্য মাধ্যমে, ঠিক আছে, শূন্য বা বায়ু যাই বল, শূন্য বা বায়ু, এই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, কোথায় লিখি, এখানে লিখছি তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা। কেমন বোঝাতে পারলাম কি হচ্ছে এটা, তাহলে তড়িৎ ভেদ্যতা শূন্য বা বায়ু মাধ্যমে। কেমন, তড়িৎ ভেদ্যতা কি বোঝাবো, মাথায় রাখবি, যদি এটা আমি কোথায় বললাম, এই সিস্টেমটা পুরো কোথায় আছে, শূন্য মাধ্যমে বলেছি, ঠিক আছে। এই সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে মনে কর, যদি আমি কি করি, এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা কাজ করি, যে এদেরকে আমি নিয়ে গেলাম Q1 Q2, এটাকে আমি নিয়ে গেলাম অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে, অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে। যদি অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই, তাহলে এখানে আমি এদের মধ্যে যে বলটা সেটাকে আমি F2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, কি লিখবো, K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, একদম কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, এবার এখানে কের জায়গায় আমরা লিখবো 1/4 পাই ইপসাইলন এম, এই এমটা অন্য কোনো মাধ্যমকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেল না, ঠিক আছে। এই এমটা কি অন্য কোনো মিডিয়াম বা মাধ্যমকে রিপ্রেজেন্ট করছে, এইটুকুনি বোঝা গেছে, এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি, এই যে আমি বললাম তড়িৎ ভেদ্যতা, এই তড়িৎ ভেদ্যতা মানেটা কি, দেখ কোনো একটা সিনেমায় ধর একজনের নাম রাম, কিন্তু সে পার্ট বা যে ক্যারেক্টারটা ওখানে করছে সেটা হচ্ছে ভিলেনের, অর্থাৎ রাম ভগবানের নাম, তার মানে একটা হিরোইক ক্যারেক্টার আমরা জানি, বাট এখানে যে অভিনয়টা করছে সেটা হচ্ছে কিরকম ক্যারেক্টারের, সেটা হচ্ছে সে অভিনয়টা করছে হলো ভিলেনের। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ালো না যে নামে হিরো কিন্তু কাজে ভিলেন, তাই তো। এই যে আমি তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় পারমিটিভিটি, এইটা অনেকটা দেখ ওরকমই, পারমিটিভিটি নামটা শুনে কি মনে হচ্ছে, পারমিশন, তাই না, কিন্তু ব্যাপারটা বুঝবি তার আগে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে মনে কর তোর একজনকে ভালো লাগে, তুই তাকে নিয়ে প্রথমে মায়ের কাছে গেলি, মা বলল না আমার একে সেরকমভাবে পছন্দ নয়, বাবার কাছে নিয়ে গেলি, বাবা বলল পড়াশোনা এখন মন দিয়ে কর, পরে ভেবে দেখছি, তাহলে পারমিশন কার কাছে বেশি পেলি, বাবার কাছে। তার মানে এই যে এই দুটো আধানকে আমি যদি বায়ু মাধ্যম থেকে এখানে নিয়ে যাই, তাহলে পারমিটিভিটি কি হয়ে যাচ্ছে, বেড়ে যাবে, তাই তো। আচ্ছা, পারমিটিভিটি বেড়ে যাবে তার মানেটা কি, তার মানে এইখানে এদের অ্যাকচুয়ালি যে এদের মধ্যে যে আকর্ষণ বল, মানে এটা মনে কর ধনাত্মক আধান আর এটা মনে কর ঋণাত্মক, এটা প্লাস আর এটা মনে কর মাইনাস, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। এই আকর্ষণ বল কিন্তু শূন্য মাধ্যম থেকে যেই আমরা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাব তখন কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল কমবে। তার মানে দেখ আমি কথাটা কি বলছি, পারমিটিভিটি বেড়ে যাবে, তো পারমিটিভিটি বেড়ে যাওয়া মানেই হচ্ছে ওদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কমে যাচ্ছে। দেখ ব্যাপারটা তাই না, পারমিটিভিটি বেড়ে যাচ্ছে, তার মানে পারমিশন গ্র্যান্টেড, পারমিশন দিয়ে দিল না, ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা বেড়ে যাওয়া মানে আকর্ষণ বল, নামটা মানে পারমিশন বেশি দিচ্ছে হিসাব মতো, তাই না, পারমিটিভিটি পারমিশন বেশি দেওয়ার কথাই আকর্ষণ বলের, না সেটা কমিয়ে দিচ্ছে। তার মানে নামে হিরো কাজে ভিলেন, কেমন লাগলো বল, কমেন্ট সেকশনে জানা কেমন লাগলো, ভাল লাগলো বোঝানোটা, ইয়েস অর নো, কি বুঝতে পেরেছিস নাকি এখনো ডাউট আছে আমায় জিজ্ঞেস করে নে, ক্লিয়ার করতে পারলাম। তাহলে তড়িৎ ভেদ্যতা, তার মানে এই তড়িৎ ভেদ্যতা বেড়ে যাওয়া মানে এদের মধ্যে আকর্ষণ বল কমে যাচ্ছে, আর একটা ভাবেও মাথায় রাখতে পারিস, তার মানে ট্রায়াঙ্গেল লাভের মতো, মানে আর একজন কেউ চলে আসছে যাতে ওদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এইটুকুনি ক্লিয়ার, এইটুকুনি আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চল
এবার এখান থেকে আর একটা জিনিস আমি বলি, সেটা কি বলবো, সেটা হচ্ছে যে যে ধর আমি যদি এই যে ইপসাইলন এম এটাকে ইপসাইলন নট দিয়ে ডিভাইড করি, অর্থাৎ কোনো মাধ্যমের পারমিটিভিটি তাকে যদি আমি শূন্য মাধ্যমের পারমিটিভিটি দিয়ে ডিভাইড করি তাহলে পাবো ইপসাইলন আর। ঠিক আছে, এই আর মানে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি মানে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এটাকে আমরা স্মল কে দিয়েও রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, স্মল কে দিয়েও রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কেমন? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, ঠিক আছে, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, মনে থাকবে এটাকে কি বলছি আমরা, পরাবৈদ্যুতিক ধ্রুবক। কেমন? কোনো সমস্যা নেই এখানে আশা করি। তাহলে এখান থেকে আর একটা জিনিস দেখ, আমরা যদি এই F1 ডিভাইডেড বাই F2 করি তাহলে কি পাবো রে? যদি আমরা F1 ডিভাইডেড বাই F2 করি তাহলে আমরা কি পাবো? সব কিছু কেটে গিয়ে আমরা এই ব্যাপারটাই পাবো না, ইপসাইলন এম ডিভাইডেড বাই ইপসাইলন নট ইকুয়াল টু স্মল কে, ইকুয়াল টু স্মল কে। তাই তো, তাই তো, এটাই পাবো তো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে কি স্মল কে, রাইট? এইটুকুনি ক্লিয়ার, এইটুকুনি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে তাহলে তোরা আর একটা জিনিস দেখ ভেবে চিনতে, সেটা কি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আর একটা লাইনও লিখতে পারি, এখান থেকে আমরা আর একটা লাইনও লিখতে পারি। সেটা কি লাইন? সেটা হচ্ছে এরকম, F1 ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু F2। কি লিখতে পারি? ইয়েস অর নো? ইয়েস অর নো? বোঝাতে পেরেছি? এই জায়গাটা একটু ঢেকে গেছে, আমি এই জায়গাটায় লিখছি আর একবার, F1 ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু F2, এটা আমরা লিখতেই পারি। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একদম দেখতে পাচ্ছিস। কি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। দেখ এখান থেকেই লিখলাম, কিন্তু এই রিলেশন থেকেই এটা লিখেছি, এই রিলেশনটা থেকেই কিন্তু এটা লিখেছি। ওকে ওকে, কনসেপ্ট পুরো একদম ঝক্কাস, কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে এবার আমরা তাহলে কোয়েশ্চেনটাই চলে যাই, একটু কোয়েশ্চেনটাই চলে যাই। অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবার কোয়েশ্চেনটাই চলে যাই। দেখি কি বলছে। দুটি বিন্দু আধানকে বাতাসে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আরে রাখা হয়েছে। তাহলে আবার দুটো বিন্দু আধান আছে, চল দুটো বিন্দু আধান নিয়ে নিই। এরা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে, ঠিক আছে? সেই দূরত্বটা কি? সেই দূরত্বটা হচ্ছে আর, স্মল আর, তাই তো? স্মল আর দূরত্বে রয়েছে, ঠিক আছে? কেমন? ভালো কথা। তাহলে এই দুটো বিন্দু আধান আমি একটা Q1 ধরে নিই আর একটা Q2 ধরে নিই, ঠিক আছে? তাহলে স্থাপন করলে তারা একে অপরের উপর বল F প্রয়োগ করে। কেমন? তাহলে আমি এখান থেকে লিখতে পারি F1 ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আর কি বলেছে? কোন মাধ্যম বলেছে? বাতাসে, তাই তো? তাহলে বাতাসে যখন বলা আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি F1 ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, সরি স্মল আর স্কোয়ার, যেহেতু ডিস্টেন্স স্মল আর দেওয়া আছে, ঠিক আছে? এবার কি বলছে? এখন একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে যুক্ত নির্দিষ্ট মাধ্যমের এই আধান দুটিতে যেন একই বল F প্রয়োগ করে, তাহলে তাদের মধ্যে দূরত্ব r' কত হবে? বেশ, তার মানে এটা অন্য কোনো আবার মাধ্যমে নিয়ে চলে যাওয়া হচ্ছে, দুটো আধানকে আবার কি হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে F2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? F2 ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন m, কারণ অন্য মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা r' হয়ে যাবে কারণ দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, r' তার হোল স্কোয়ার। কি ক্লিয়ার? ক্লিয়ার, r' তার হোল স্কোয়ার। তাহলে আবার আমরা যদি একইভাবে F1 বাই F2 করি, ঠিক আছে? একইভাবে আমরা যদি এখানে F1 বাই F2 করে দিই, F1 বাই F2 করি, তাহলে আমরা কি পাবো? কি পাবো? সব কিছুই কেটে যাবে, তাই তো? সব কিছুই কেটে গিয়ে কি থাকবে? ইপসাইলন m ডিভাইডেড বাই ইপসাইলন নট ইন্টু কি থাকবে? ইন্টু কি থাকবে? r' স্কোয়ারটা এটা উপরে চলে যাবে, ঠিক আছে? এটা তোরা সিম্পল ব্যাপার, আর এটা হয়ে যাবে আর স্কোয়ার,
ঠিক আছে, ডিভাইডেড বাই হয়ে যাবে আর স্কোয়ার, কোনো সমস্যা নেই, ভালো কথা। এবার দেখ এখানে একটা জিনিস বলেছে যে নির্দিষ্ট মাধ্যমের মধ্যে নিয়ে গেলে আধান দুটিতে যেন একই বল এফ প্রয়োগ করে, একই বল, তার মানে এই F1 আর F2, এই F1 আর F2 একই, তার মানে এটা যদি F হয় এটাও যদি F হয়, কেটে গিয়ে কি চলে আসবে 1 = ইপসাইলন m বাই ইপসাইলন নট ইন্টু আর ড্যাশ, সরি আর ড্যাশ তার হোল স্কোয়ার, আর স্কোয়ার। এবার আমাদের কি জানতে চেয়েছে, আর ড্যাশের মান জানতে চেয়েছে, তাই তো? তাহলে আর ড্যাশের মান কত হবে, আমি আবার একটু এই অ্যারো দিয়ে এই জায়গায় চলে গেলাম, তাহলে আর ড্যাশ, ঠিক আছে, আর ড্যাশ ইকুয়াল টু কত হয়ে যাবে, আমি আর ড্যাশ স্কোয়ার লিখি, আবার 1 করে ফেলেছি, সরি, আর ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখ, ইপসাইলন নট ডিভাইডেড বাই ইপসাইলন এম, তাই তো, ইপসাইলন নট ডিভাইডেড বাই ইপসাইলন এম, ওকে। আর উপরে কি চলে যাচ্ছে ইনটু আর স্কোয়ার, তাই তো। এইটাকে আমরা কি লিখতে পারি, আবার এইটাকে আমরা লিখতে পারি স্মল কে, তাই তো, এইটাকে আবার আমরা লিখতে পারি স্মল কে। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি এখানে লিখতে পারি আর ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়াল টু স্মল কে ইন্টু আর স্কোয়ার, তাই তো, স্মল কে ইন্টু আর স্কোয়ার। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর ইন্টু রুট কে। কেন স্যার আর ইন্টু রুট কে হলো, কেন স্যার আর ইন্টু রুট কে হলো, তার কারণটা ভেবে দেখ। এই যে আর ইন্টু রুট কে হওয়ার কারণটা কি, এই যে আর ইন্টু রুট কে, এইটা হওয়ার কারণটা কি, এটা হওয়ার কারণটা হচ্ছে যে এখানে স্কোয়ার আছে, তাহলে এই পাশে রুট হয়ে যাবে, সেটা তাহলে কে রুট, আর আর স্কোয়ার আছে তাহলে সেটা আর হয়ে যাবে। কি বোঝাতে পারলাম না পারলাম না? ওকে ওকে, ইয়েস অর নো, ইয়েস অর নো, ক্লিয়ার না ডাউট আছে? ওকে ওকে, আচ্ছা এখানে দাঁড়া একটা জিনিস, এই এক মিনিট এই জায়গাটায় একটা জিনিস, ছোট্ট সিলি মিস্টেকটা কি, এইখানটায় এটাকেই তো আমি কে করে নিই, তার মানে এই জায়গাটায় আসছে না স্মল কে ইন্টু আর ড্যাশ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোরা দেখতে পাচ্ছিস আসলে এদিক থেকে যখন ওদিকে করছি ওই জন্য ওখানে ঘেটে গেছিলো। আচ্ছা তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে ব্যাপারটা থেকে, এখানে আমি আরেকবার লিখছি, দেখ আমি একটু অন্য কালি দিয়ে লিখি, কি কালি ইউজ করি, বেশ এটা ইউজ করি, কেমন? তাহলে এখান থেকে আসছে 1, ঠিক আছে, ইকুয়াল টু কে ইন্টু আর ড্যাশ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আর স্কোয়ারটা ওপরে চলে যাচ্ছে, তাই তো, আর স্কোয়ারটা ওপরে চলে যাচ্ছে, কেটা নিচে চলে আসছে, তাহলে এটা হচ্ছে আর ড্যাশ তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আসছে আর ড্যাশ তার হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ার যেটা আছে, এই যে এই স্কোয়ারটা, এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি লিখবো, রুট ওভার অফ আর স্কোয়ার বাই কে ইকুয়াল টু আর ড্যাশ। তাহলে এখানে আর ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর বাই রুট কে, ঠিক আছে, আর বাই রুট কে। আগেরটাই ওটাই ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিলো, আসলে এই পাশ থেকে যখনই ও পাশে লিখেছি তখনই গুলিয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। তো সেই জন্য যাই হোক, এবার ঠিক আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার। চলো বন্ধু চলো তাহলে এগিয়ে যাই আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে, দেখি পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি আছে। দারুণভাবে কনসেপ্ট ক্লিয়ার করছি, সব কিছু বোঝাচ্ছি, ঠিক আছে, আশা করি তোদের ভালো লাগছে। ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে। কি বলছে, একটি চার্জ Q1 এবং দ্বিতীয় চার্জ Q2 এর ওপর একটি বল প্রয়োগ করছে। এই একটা চার্জ, এরা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাই তো, তার মানে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা মনে কর আর বল প্রয়োগ করছে। যদি একটি তৃতীয় চার্জ, তাই তো, মানে আর একটা চার্জকে আমার নিয়ে আসা হলো যেটা হচ্ছে Q3, ঠিক আছে, যদি কাছাকাছি আনা হয় তাহলে Q1 এবং Q2 এর মধ্যে বলেরও মান দিকের কি পরিবর্তন থাকবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে, কি মাথায় রাখতে হবে, একটা ওয়ার্ড মাথায় রাখতে হবে।
কি ওয়ার্ড সেটা? ঠিক আছে, সেটা হচ্ছে সুপারপজিশন। ঠিক আছে, সুপারপজিশন অর্থাৎ যদি আমি এই দুটো চার্জের মধ্যে দূরত্ব চেঞ্জ না করি তাহলে এদের মধ্যে যে বলটা, ঠিক আছে, সেই বলটা কিন্তু একই থাকবে, না কমবে না বাড়বে। অপশানে থাকবে, অপশান 1-এ থাকবে তোদের কমবে, ঠিক আছে, অপশান 2-এ তোদের কি থাকবে, অপশান 2-এ থাকবে বাড়বে, ঠিক আছে, অপশান 2-এ থাকবে বাড়বে, আর অপশান 3-তে কি থাকবে, একই থাকবে, ঠিক আছে, অপশান 3-তে থাকবে একই থাকবে। তো আমি আনসার কি করব, আমি যেটা আনসার করব সেটা হচ্ছে একই থাকবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে তৃতীয় যে চার্জ এসছে তার প্রভাব অবশ্যই এটার ওপর থাকবে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা ঘটাতে পারবে না। অর্থাৎ নিজেদের মধ্যে যদি সম্পর্ক, বন্ডিং, বিশ্বাস ঠিক থাকে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। আবার প্রমাণিত। কি বোঝাতে পারলাম না? পারলাম না। তার মানে কি আনসার করব আমি? কি আনসার করব আমার সোনা বাবুরা? আনসার করব একই থাকবে। ঠিক আছে, ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোরা পেতে পারিস যেটা তোরা কনফিউজড হয়ে যাবি পরীক্ষার হলে। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন থাকলে কনফিউজড হয়ে যাবি। আর একটা ওয়াও মার্কা কোয়েশ্চেন এবং ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আগে কোয়েশ্চেন পর দিয়ে তারপর আমি বোঝাবো কি বলছে। আমরা একবার পড়ে নিই। দুটি ছোট পরিবাহী গোলক যাদের প্রত্যেকটির উপর প্লাস কিউ আধান রয়েছে তাদের একটি হুক থেকে দৈর্ঘ্য এল বিশিষ্ট অপরিবাহী সুতো দিয়ে ঝুলানো হয়েছে। এই বিন্যাসটিকে এমন একটি স্থানে নেওয়া হয়েছে যেখানে মাধ্যাকর্ষণ বলের কোনো প্রভাব নেই। তাহলে দুইটি সুতোর মধ্যে কোণের মান এবং প্রত্যেক সুতোর মধ্যে টান কত হবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা করানোর আগে আবার চল আমরা একটু কনসেপ্ট আলোচনা করি। মনে কর দুটো গোলক আছে, এই একটা আর এই একটা, ঠিক আছে, আর এই যে দুটো গোলক আছে এই দুটোকে দুটো স্ট্রিং দিয়ে ঝোলানো আছে, এই আর এই, ঠিক আছে, দুটো স্ট্রিং দিয়ে তাহলে এইভাবে ঝোলানো আছে। ভালো কথা, বেশ, ঝুলিয়ে রাখা হলো। এবার একটা জিনিস মনে কর এটা হচ্ছে প্লাস কিউ এবং এটাও হচ্ছে প্লাস কিউ, মাইনাস কিউ নিতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ দুটো সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ হলে কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে, তাই তো? বেশ ভালো কথা। তাহলে একে অপরকে কি করছে? বিকর্ষণ করছে, তাই তো? আচ্ছা, তার মানে এ কোন দিকে বিকর্ষণ করবে? একে এই দিকে, আর এ কে কোন দিকে বিকর্ষণ করবে? এই দিকে, তাই তো? তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, আমি যা বুঝলাম যে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এর একটা এই দিকে বল ক্রিয়া করবে, তাই তো? এই দিকে বল ক্রিয়া করবে, ঠিক আছে, এই দিকে বল ক্রিয়া করবে, আর এর একটা এই দিকে বল ক্রিয়া করবে। কেমন? আচ্ছা, এই বল দুটোকে আমি কি বল বলবো? এই বল দুটোকে আমি এটাকেও বলি এফই, এটাকেও বলি এফই, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থিরতড়িৎ বল, তাই না? এই দুটোর মধ্যে কিরকম বল কাজ করছে? স্থিরতড়িৎ বল, বিকর্ষণ বল। তাহলে দুটো দুদিকে, তাহলে এটা এদিকে, এটা এদিকে। এবার এই যে গোলক দুটো আছে এদের নির্দিষ্ট একটা কি আছে? ওজন আছে, তাই তো? তাহলে এই ওজনটা কোন দিকে কাজ করবে? এই ওজনটা তাহলে অবশ্যই দুটোর জন্যই নিচের দিকে কাজ করবে। এদিকেও হবে mg আর এদিকেও হবে mg। বিষয়বস্তু ক্লিয়ার? এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা নেই আশা করি। চল এগিয়ে যাই, এবার এগিয়ে যাই। ওকে, এবার ভালো করে লক্ষ্য করে দেখ। মনে করে এদের মধ্যে একটা দূরত্ব আছে, এটা একটা দূরত্ব আছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা দূরত্বে আছে। আচ্ছা, এবার তোরা একটা জিনিস দেখ, এর এদিকেও একটা বল অনুভূত হচ্ছে, এদিকেও একটা বল অনুভূত হচ্ছে। তার মানে এই স্ট্রিংটার ওপর একটা টেনশন বল কাজ করবে না? ঠিক। আবার ঠিক একইভাবে এই স্ট্রিংটার ওপরও একটা টেনশন বল কাজ করবে। একটা কাজ করি, এই যে টেনশন বল যেটা আছে না, এই টেনশন বলটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করে দিই। কেমন? দুটো কম্পোনেন্টে ভাগ করে দিই, একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, তাই তো? মানে এই বরাবর, কি ঠিক? তার মানে এই যে কম্পোনেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে আমরা কি লিখব? এই যে কম্পোনেন্ট যেটা রয়েছে এটাকে আমরা লিখব টি কস থিটা, ঠিক? এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব টি কস থিটা। তাহলে এইটা কি হয়ে যাবে?
এটা হয়ে যাবে টি সাইন থিটা। ঠিক একইভাবে এই টেনশনের যে ফোর্সটা আছে সেটাকেও আমরা দুটো ভাগে ভাগ করে দিই। তাহলে এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, তাহলে একইভাবে এটাও হয়ে যাচ্ছে টি কস থিটা, আর এটা এদিকে কি হয়ে যাচ্ছে টি সাইন থিটা। আশা করি এইটুকুনি বোঝাতে পারলাম। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এ না তো ওপর দিকে যাচ্ছে না তো নিচের দিকে আসছে, তার মানে দুটোই ব্যালেন্স অবস্থায় আছে, তাই তো। তার মানে টি সাইন থিটা যেটা আছে, টি সাইন থিটাকে কে ব্যালেন্স করছে, টি সাইন থিটাকে কে ব্যালেন্স করছে, টি সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এফি। ঠিক একইভাবে টি কস থিটাকে কে ব্যালেন্স করছে, টি কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি। কোনো সমস্যা নেই স্যার, একদম লিখতে পারি আমরা। এবার যদি আমরা এই যে সাইন থিটা বাই কস থিটা করে দিই, ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা করে দিই। আচ্ছা, এটা সাফিক্সে হয়ে গেছে, মানে এটা টি এইখানে এরকমভাবে লিখবো আমরা, ঠিক আছে, এটা সাফিক্স বোঝা যাচ্ছে না, সাফিক্স নয় একেবারেই টি কস থিটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইকুয়াল টু এফি বাই এমজি। তাহলে এই টি কেটে গেল, তাহলে কি হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিনস কি দাঁড়িয়ে গেল, সেটা দাঁড়িয়ে গেল যেটা, সেটা হচ্ছে এটা মানে কি দাঁড়িয়ে গেল ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়িয়ে গেল এফি বাই এমজি, এফি বাই এমজি। কি ক্লিয়ার? তার মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা চলে এলো, তাই তো। এখান থেকে কিরকম প্রশ্ন করতে পারে, এখান থেকে এই যে ধর এই যে এই দুটো, ঠিক আছে, এই দুটো যে আছে, ঠিক আছে, এই দুটো যে আছে, আচ্ছা তোদের একটা জিনিস এখানে বলে দিই একটু, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। সেটা কি হচ্ছে, সেটা তোদের মনে কর এই যে আমি টি কস থিটা টি সাইন থিটা এই যে এত কিছু করে ফেললাম, স্যার থিটা কোত্থেকে এলো, আরে থিটা কোত্থেকে এলো সেটা তোদের বলে দেওয়া হয়নি, তাই তো। মানে ধর তোদের বলে দিয়েছে, মনে কর বলে দিয়েছে যে এই যে এই কোণটা, এই যে এই কোণটা তোদের মনে কর বলে দিয়েছে থিটা, ঠিক আছে, এটা থিটা, ঠিক আছে, একদম মাঝ বরাবর, ঠিক আছে, তাহলে এটাও থিটা। এবার দেখ এটা যদি থিটা হয়, এটা থিটা হলে এটাও থিটা, কেন, একান্তর কোণ। ঠিক একইভাবে এটাও থিটা হবে, কেন স্যার, একান্তর কোণের জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার, কোনো সমস্যা, ওকে, পুরো কনসেপ্ট ওকে আছে, ঠিক আছে। মানে আমি তোদের পুরোটাই বলে দিয়েছিলাম, কিন্তু এই থিটা তোদের অসুবিধা হতে পারে, এটা তোরা জানিস অবশ্যই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই জন্য এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে কি প্রশ্ন দিতে পারে, এই যে কোণটা, এদের মধ্যে এই যে কোণটা, এই কোণ কত হতে পারে, এফির যে ভ্যালু, ঠিক আছে, সেই এফির ভ্যালু কত হতে পারে, এই ধরনের কিন্তু প্রশ্ন তোদের এখান থেকে করতে পারে, ঠিক আছে। এইটুকুনি কনসেপ্ট আশা করি তোদের আমি বোঝাতে পারলাম, ওকে। তাহলে আমরা কোয়েশ্চেনে চলে যাব, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই ছোট্ট করে, তোদের আমি পুরো জিনিসটাই কনসেপ্টটা বলে দিয়েছি। এবার হয়তো তোদের ডাউট হতে পারে যে স্যার থিটা কোত্থেকে এলো, তো সেইটা তোদের এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে, এইটা বলে দেওয়া থাকবে। মনে কর এই কোণটাও থিটা বলা আছে, এই কোণটাও থিটা বলা আছে, তাহলে এটা থিটা হলে একান্তর কোণের জন্য এটাও থিটা, এটা থিটা হলে এটাও একান্তর কোণের জন্য এটাও থিটা, ঠিক আছে। আর এই জিনিস যখনই এরকম ধরনের কোয়েশ্চেন আসবে, আমাদেরকে একদম পুরো এত থিটা ফিটা এত কিছু করবার তখন টাইম থাকবে না, যার জন্য ডিরেক্টলি আমি টি কস থিটা টি সাইন থিটা একবার আমি করে দিয়েছিলাম, তোদেরও কিন্তু ওইভাবেই করতে হবে, এত কিছু ভাববার টাইম কিন্তু তখন থাকবে না, ঠিক আছে। তাও আমি আরেকবার বলে দিলাম, কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই, ওকে। চল এবার আসল কোয়েশ্চেনটাই চলে যায়, যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, বলছে দুটি ছোট পরিবাহী গোলক যাদের প্রত্যেকটির উপর প্লাস কিউ আধান আছে, বেশ, দুটো ছোট পরিবাহী গোলক যাদের মধ্যে প্লাস কিউ আধান আছে, তার মানে সেম চার্জ, সেম চার্জ মানে কি একে অপরকে বিকর্ষণ করবে, বেশ। একটি হুক থেকে এল দৈর্ঘ্য বিশিষ্ট অপরিবাহী সুতো দিয়ে ঝোলানো আছে, তার মানে এই যে এরকম ভাবে ঝোলানো আছে, কেমন। তাহলে কি বলছে, এই বিন্যাসটিতে এমন একটি স্থানে নেওয়া হলো যেখানে মাধ্যাকর্ষণের কোনো প্রভাব নেই, যেখানে কি আছে মাধ্যাকর্ষণের কোনো প্রভাব নেই। তাহলে এখানে দেখ এটাও হচ্ছে এল, এটাও হচ্ছে এল, তাই তো, বেশ ভালো কথা। এবার এখানে একটা জিনিস দেখ ভালো করে লক্ষ্য করে, এইখানে এটার যে
এটার যে ওজনটা এই দিকে কাজ করবে mg, আর এটার যে ওজনটা সেটা কোন দিকে কাজ করবে mg। নর্মাল অবস্থায় এই mg গুলোই ওদেরকে এরকম ভাবে যেতে দেবে না, কারণ নিচের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু এখানে মাধ্যাকর্ষণই নেই, সেখানে ওরা কি হবে, ম্যাক্সিমাম পর্যন্ত চলে যাবে, তাই না? তাহলে ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত চলে যাবে, তাহলে ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত চলে গেলে কি হবে, AL প্লাস AL দূরত্ব কত হয়ে যাবে, 2L, তাই তো? দূরত্ব কত হয়ে গেল, 2L। তাহলে এখানে কোনটা কত ডিগ্রি হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখতো, এখানে কোনটা কত ডিগ্রি হয়েছে, কোনটা হয়ে গেছে কিন্তু 180 ডিগ্রি, তাই তো? এখানে কোনটা হয়ে গেছে 180 ডিগ্রি, এবং প্রত্যেক সুতোতে টান বা মান কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে, তাই তো? বেশ ভালো কথা। তাহলে F ইকুয়াল টু আমরা লিখে ফেলি কে, কি বলেছে, দুটি ছোট পরিবাহী গোলক যাদের প্রত্যেকটির উপর প্লাস কিউ আধান আছে, মানে দুটোই প্লাস কিউ, তার মানে কিউ ইন্টু কিউ, মানে Q1 ইন্টু যদি Q2 করি দুটোই সেম, তাহলে কত হয়ে যাবে, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর মানে কত 2L, তাহলে এটা কত লিখবো 2L তার হোল স্কোয়ার। এবার কে এর যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে আমি কি লিখবো, কে এর ভ্যালু বসিয়ে দিলে এখান থেকে আমি যেটা লিখবো সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কে কিউ স্কোয়ার বাই 4L স্কোয়ার, ঠিক আছে? এটাই লিখবো আমরা, তাই তো? এটাই লিখবো আমরা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবি, তোদের পরীক্ষায় কিন্তু অপশান যেটা থাকবে সেই অপশানে কিন্তু এরকমও করে দিতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে 2L তার হোল স্কোয়ার আছে, তোদের অপশানে কি দিয়ে দিল 2L স্কোয়ার, তোরা খেয়াল করলি না, এই অপশানটায় টিক মেরে দিলি, আনসার ভুল হয়ে গেল। এই ধরনের ছোটোখাটো ভুলগুলো যেন করিস না, ঠিক আছে? এই ধরনের ছোটোখাটো ভুলগুলো যেন করিস না একেবারেই, কেমন? চল তাহলে নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই, দেখে নি পরবর্তী কোয়েশ্চেন কি আছে। একটা ওয়াও মার্কা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ওয়াও মার্কা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ওয়াও মার্কা একটা কোয়েশ্চেন রয়েছে, চল দেখে নি কি আছে। গাউসের সূত্র অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট পৃষ্ঠের জন্য, আচ্ছা প্রথমত এই যে গাউসের সূত্র, ঠিক আছে, এই গাউসের সূত্র আমাদের কি বলে, এই গাউসের সূত্র আমাদের কি বলে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে আমরা কি জানি, একটা বদ্ধ যদি আমরা জায়গা নিই, সেই বদ্ধ জায়গার মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাই তো, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বাই ইপসাইলন নট, কিউ ইন করে দিই আমরা, কিউ ইন বাই ইপসাইলন নট, এটা আমরা লিখতে পারি। কি ইয়েস অর নো, কোনো অসুবিধা? এটা আমরা লিখতেই পারি, একদম লিখতে পারি, ওকে। এটাকে আমরা আরেকটা ভাবে কিভাবে লিখতে পারি, আরেকটা ভাবে এটাকে লিখতে পারি EDS, ঠিক আছে, ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা, তাই তো? এবার আমাদের এই যে EDS এটাকেই বলে দিয়েছে 0, তাই তো? এটাকেই বলে দিয়েছে 0, তাহলে এটাকেই বলে দিয়েছে আমাদের 0, তাই তো? তাহলে এটা যদি 0 হয় অর্থাৎ কিউ ইন কি হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, কিউ ইন কি হয়ে যাচ্ছে, কিউ ইন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃষ্ঠের ভেতর নেট আধান কিছু আছে না, পৃষ্ঠের ভেতর নেট আধান কিছু নেই, তার মানে অপশান এ ঠিক আছে। নেক্সট বলছে বৈদ্যুতিক ক্ষেত্র সর্বদা শূন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্র শূন্য, ঠিক আছে, বলা যেতে পারে না, ঠিক আছে, কিন্তু যদি ফ্লাক্স বলা হয় সেটা কিন্তু শূন্য হতে পারে। অর্থাৎ এখানে আরেকটা রয়েছে, দেখ, ক্ষেত্ররেখা যদি ভিতরে, এই যে ক্ষেত্ররেখা যদি পৃষ্ঠের ভিতরে ঢুকেও আবার বেরিয়ে গেছে, এটাও তো আমরা বলতে পারি। তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল, ক এবং গ, তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, তাই তো? অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? কোনো অসুবিধা? তাহলে পৃষ্ঠের ভিতর দিয়ে মোট কোনো আধান নেই, এবং আরেকটা অপশানও তোদের দিতে পারে, সেটা কি, সেটা হচ্ছে পৃষ্ঠের মধ্যে দিয়ে যদি বলে মোট তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, পৃষ্ঠের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স, সেটাও কি বলবো, সেটাও কিন্তু আমরা শূন্যই বলবো, ঠিক আছে, সেটাকেও কিন্তু আমরা শূন্যই বলবো। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাস, ভিডিওটা শেয়ার করিস, এবং আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করিসনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নে। আর নিউটন ব্যাচ নেওয়ার জন্য কি করতে হবে, এই যে তোদের দাদার নাম্বারটা যেটা দেওয়া রয়েছে 9681262518, এই নাম্বারে জাস্ট তোরা তোদের ব্যাচ
যেটা নিতে চাইছিস নিউটন, এই ব্যাচটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। এবং যারা ব্যাচ কিনে নিতে চাইছিস ডিরেক্ট, তখন Y982 কোডটা ইউজ করিস, তাহলে এর জন্য তোরা পেয়ে যাবি 2 বছরের ভ্যালিডিটি এবং তার সাথে অফার মানে কোর্স প্রাইজের ওপর আর একটা পেয়ে যাচ্ছিস ছাড়। কি বোঝাতে পারলাম? ঠিক আছে, তো অবশ্যই ব্যাচ নিয়ে নে। কারণ যারা 11-12-এ পড়ছিস বা যারা WBJEE পরের বার দিবি, এইরকমভাবেই ধরে ধরে কিন্তু আমরা ক্লাস করাবো, এরকম সুন্দরভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করাবো। ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু বারবার বলছি, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবি এবং তোরা জানাবি যে তোরা এরকম ভিডিও চাস, ওয়ান শট ভিডিও চাস, কোন চ্যাপ্টারের ওপর ভিডিও চাস, সব কিছু নির্দ্বিধায় তোরা কিন্তু কমেন্ট সেকশানে আমায় জানাতে পারিস। আমি নিশ্চয়ই তোদের দাদার মতো সবসময় পাশে থাকবো। চল আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা সবাইকে।